পাঁচ 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 ফোড়ন। বাংলা সাহিত্যের কিছু খ্যাত এবং অখ্যাতনামা লেখক লেখিকার গল্প দিয়ে সাজানো আমাদের এই পাঁচফোড়ন বাংলা অডিও স্টোরি চ্যানেল। আজকে আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায় রচিত পোড়ো বাড়ি। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 1888 সালে। কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার। অলৌকিক ও ভৌতিক গল্পেও তার জুড়ি মেলা ভার। তার সৃষ্ট চরিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য জয়ন্ত মানিক ও ইন্সপেক্টর সুন্দরবাবু। তার লেখা বিখ্যাত বই বলতে যখের থন, জয়ন্তর কীর্তি, আবার যখের থন ইত্যাদি। শুধু লেখক নয়, তিনি ছিলেন একজন সফল গীতিকারও। তার মৃত্যু হয় 1963 সালে। আজকের গল্প পোড়ো বাড়ি। প্রধান চরিত্রে কথক, বাড়িওয়ালা ও ভৃত্য রামসহায়। গল্প পাঠ এবং গল্পের সূত্রধর আমি কৌশিক। শুরু হচ্ছে আজকের গল্প পোড়ো বাড়ি। বাড়িওয়ালা বললেন, মশাই, দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এই অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ এমন চমৎকার বাড়ি, তবুও লোকে এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায়, আমি তা বুঝে উঠতে পারি না। আমি বললাম, বাড়িখানা আমার পছন্দ হয়েছে। আমি মিথ্যে ভয় পাওয়ার লোক নই, আর আমার কাছে বন্দুক আছে। কিন্তু আপনি কত ভাড়া চান? বেশি নয়, মাত্র মাত্র 50 টাকা। এ বাড়ির জন্য আগে আমি 125 টাকা ভাড়া পেতুম, কিন্তু এখন দিনকাল খারাপ, তার উপরে বাড়িখানার সুনাম আমি আবার ফিরিয়ে আনতে চাই। তাই আপাতত 50 টাকা করে পেলেও আমি খুশি হব। আমি বললাম, তাই সই। লক্ষ্য করলাম বাড়িওয়ালা একটা আশ্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাড়া কম হোক, এই পোড়ো বাড়ির জন্য অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এইটাই সেই সৌভাগ্য বলে মনে করল। লোকটার দেহ হাড় জিরজিরে, আর কথা বলতে বলতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল, পুরনো হাঁপানি রোগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে ধুকতে ধুকতে ও লাঠি ঠক ঠক করতে করতে সে চলে গেল। বাঁচলাম। কেন জানি না, তাকে দেখে আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো ভাবী অমঙ্গলের অগ্রদূত। এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল। এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারি বেয়ারা রামসহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসাবাড়ির খোঁজে। ভাড়া পেলুম মনের মতো বাসা। ফ্লোরের উপর দিব্যি দোতলা বাড়ি, নিচে 4খানা ও উপরে 2খানা ঘর। তার উপরে আছে রান্নাঘর ও ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী ও 2টি ছোট ছোট ছেলে মেয়ে। সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ গুলিয়ে যাবে। গেলবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত
তাদের কেউ কেউ মারা পড়ে, কেউ কেউ পালিয়ে যায়। আজ পর্যন্ত তারা আর ফিরে আসেনি। সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে। এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি। দাঙ্গার সময় মারামারি, লুটতরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে বসতি নেই। দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। তাই প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেজন্য বিশেষ মাথা ঘামালাম না, কারণ আমি নিজে ঘরকুনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক। ভৃত্য রামসহায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারত। আমি তাকে রাম বলে ডাকি। বললাম, রাম, আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রাখো। আজই সন্ধ্যার আগে রাত কাটাবার জন্য জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে এসে উঠব। রাম বললে, যে আজ্ঞে হুজুর। ভাবতে লাগলাম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরো বেশি জ্বলজ্বল করে উঠল কেন? তা কি আনন্দে, না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে? এ প্রশ্নের উত্তর পেলাম সেই রাত্রেই। বলেছি, বাড়ির দোতলায় মাত্র দুখানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর দুখানা বেশ বড়সড়। বাড়িতে এসে যখন উঠলাম তখন সন্ধে হয়। স্থির করলাম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা, নিস্তব্ধ বাড়ি, নিজের পদধ্বনি চারিদিককে প্রতিধ্বনিত করে তুলল। ঠিক যেন আরো কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের খাঁ খাঁ করা পোড়ো বাড়ি, এরকম ভ্রম হওয়া স্বাভাবিক। এই মিথ্যে ভ্রমটা মনের ভিতর থেকে মুছে ফেলবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বারবার তবু মনে হতে লাগলো এ বাড়িতে আমরা ছাড়া আরো কারোর অস্তিত্ব আছে। এখনো তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থ হয় না। আমি ভীরু নই, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলেও বিশ্বাস করি না। হয়তো মানুষের মনের উপর কাজ করে কোনো কোনো স্থানকালের বিশেষত্ব। অসম্ভবকেও মনে হয় সম্ভবপর। নির্বাচিত ঘরে ঢুকেই পড়লাম এক মুশকিলে। দক্ষিণ দিকের জানলা খুলে দিতেই মন উঠল শিউরে। পেলাম কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উকি মারলাম জানলার বাইরে। নিচেই রয়েছে পচা জলে ভরা একখানা খানা, এবং তারপরেই খানিকটা জমির উপরে ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বসতি। কোথাও জনপ্রাণীর সাড়া নেই। বললাম, রাম, ওই ঘরখানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে। এই দারুণ গরমে দক্ষিণের জানলা বন্ধ করে তো আর এ ঘরে থাকা যাবে না। চলো পশ্চিম দিকের ঘরে যাই। রাম বলল, তাই চলুন। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লাম আরেক কারণে। সুইচ টেপাটেপি করেও আলো জ্বালাতে পারলাম না। ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গিয়েছে। নাচার হয়ে রামকে বললাম, রাম, তুমি বাজার থেকে বাতি কিনে আনো। আজকের রাতটা তো কোনো রকমে কাটিয়ে দিই, তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। আজ্ঞে। বাতি নিবিয়ে কেমন একটা অহেতুকী অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলাম। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লাম বটে, কিন্তু
তন্দ্রার ঘোরেও মনে হয়েছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পর জানি না আমার ঘুম ভেঙে গেল আচমকা। আমার মুখের উপরে পড়ল যেন কার উত্তপ্ত নিঃশ্বাস। আমি কি স্বপ্নলোকে বাস করছি? কিন্তু পর মুহূর্তেই অনুভব করলাম ঠিক আমার পাশেই, আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটা জীবের দেহ, কোমল রোমশ জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই সঙ্গে পেলাম একটা জান্ত গন্ধ। ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লাম এবং পর মুহূর্তে আচম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বলার ব্যাপারটা আমাকে বিস্মিত করল না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হল বিছানার দিকে। কে ওখানে? কি ওখানে শুয়ে আছে? কিন্তু কি আশ্চর্য, বিছানার উপরে কেউ নেই তো। কেবল বিছানার উপর নয়, আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আঁতি পাঁতি করে খুঁজে সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারল না। এ কি ভ্রম, এ কি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও যে আলো জ্বালাতে পারিনি, সেটা হঠাৎ এখন আপনা আপনি জ্বলে উঠল কেমন করে। এগিয়ে গিয়ে সুইচ তুলে দিলাম, কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালাতে পারিনি, এখন চেষ্টা করেও তাকে আর নেভাতেও পারলাম না। সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলাম, রাম, রাম, রাম। সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার উপরে। আমার চিৎকার শুনে ভেতরে ছুটে এলো হন্তদন্তের মতো। উত্তেজিত স্বরে বললাম, রাম, রাম, এতক্ষণ আমার বিছানার উপরে কে শুয়েছিল? তারপর চেয়ে দেখো, ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠেছে। আমার মুখের দিকে ফ্যালফাল করে তাকিয়ে রাম থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না। আবার বিছানার দিকে চেয়েই আমার বুকটা ধড়াস করে উঠল। ও আবার কি ব্যাপার? বিছানার চাদরের উপরে রয়েছে কতগুলো কাদা মাখা পদচিহ্ন, দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড়। আমি চেঁচিয়ে বলে উঠলাম, হলপ করে বলতে পারি, 8 মিনিট আগেও ওই থাবার দাগগুলো ওখানে ছিল না। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রামসহায় বললে, হুজুর, বাইরে চলে আসুন, বাইরে চলে আসুন। বাইরেই চলে এলাম, একেবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটল রাস্তার ধারে রোয়াকের উপরে। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা। সব কথা খুলে বললাম তাকে। বাড়িওয়ালা হাপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বললে, মিছেই ভয় পেয়েছেন। ঘরের ভেতরে ভাম এসেছিল, পাশের খানায় ভাম থাকে তো। কিন্তু সে বন্ধঘরের ভেতরে এলো কেমন করে? কোথা দিয়ে আবার? জানলা দিয়ে। ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে? দোতলায় যখন উঠেছে তখন নিশ্চয়ই পারে। ধরলাম তাই, কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই, তখন তার পায়ের চিহ্ন বিছানার উপর পড়ল কেন? আপনি ভুল দেখেছেন। পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানার উপরে ছিল। আর
ইলেকট্রিক লাইটের ব্যাপারটা? তারের ভিতর গলদ থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয়। আপনি পাখা চলে, আপনি আলো জ্বলে। আরে মশাই, মশাই, আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনার কোনো ভাবনা নেই। দেখছি বাড়িওয়ালার ওজোরের অভাব নেই। শুকনো হাসি হেসে বললাম, না, আমার আর কোনো ভাবনাই নেই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খুঁজে বেরিয়ে পড়ব। এতক্ষণ আপনারা শুনছিলেন পোড়ো বাড়ি, রচনা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে কৌশিক গাঙ্গুলি, শব্দগ্রহণ, শব্দ সংযোজন এবং স্পেশাল এফেক্টসে কৌশিক গাঙ্গুলি, পর্ব পরিচালনা এবং পোস্টার ডিজাইনে কৌশিক গাঙ্গুলি। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা আর কি কি ধরনের গল্প শুনতে চান। আমাদের নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং সঙ্গে বেল বাটনটিকে প্রেস করতে হবে, যাতে পাঁচফোড়নের নতুন কোনো গল্প এলেই আপনারা সাথে সাথে তার নোটিফিকেশনটি পেয়ে যান। দেখা হচ্ছে আগামী সপ্তাহে।